পঞ্চায়েতের আসন জিতবে জ্যোতি বসুর আমলে, বুদ্ধবর্ষের আমলে কল্পনা করেনি। সেই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে এখন 18টা এমপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন হয়েছে না হয়েছে কি জন্য হয়েছে আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। আমি সেই কথাগুলোকে আর পুনরাবৃত্তি করছি না, কিন্তু কথাটা আমি এই কারণে বললাম, একটা রাজ্য যে রাজ্য থেকে জীবনে কোনো দিন এরা জেতার কথা ভাবেনি নিজের ক্ষমতায়, সেখান থেকে একবারে 18 জন এমপি পেল। এখানকার যিনি এমপি তিনি বিজেপির আবার রাজ্যের সভাপতি। বাংলা যে ওদেরকে 18 জন এমপি দিল, বিজেপি তার বিনিময়ে পশ্চিমবাংলাকে কি দিল? আজকে এত বছর ধরে সরকার চালিয়ে, গতকাল শুনলাম এখানে নাকি অমিত শাহ এসে বলেছেন, এর আগের যে মিটিংটায় ছিলাম একজন সাংবাদিকের মুখে শুনলাম, গতকাল এখানে অমিত শাহ মিটিং করেছে, আরো অনেক কথার মধ্যে নাকি একটা কথা বলেছে, এই বিস্তীর্ণ গঙ্গারামপুর বুনিয়াদপুর এই অঞ্চল একটা সময় পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল এবং তৃণমূলের আমলে সবই খারাপ হয়েছে, পাট শিল্পের অবস্থাও খারাপ হয়েছে। বিজেপি বলেছে, অমিত শাহ বলেছে, যদি আমরা সরকারে আসি তাহলে আমরা চেষ্টা করবো এখানে পাট শিল্পের অবস্থা ভালো করার। তো 10 বছর ধরে কি অমিত শাহ সরকারে নিয়ে আমার দাদু সরকারে আছে বলুন তো? যদি এবার সরকারে আসে তাহলে ওরা ভালো করবে। কালকে দেখলাম টিভিতে দেখাচ্ছে, অমিত শাহ বলেছে 30 জন যদি এমপি বিজেপি পায় বাংলা থেকে, তাহলে আর এখানে বর্ডার পার করে কেউ ঢুকতে পারবে না ভারতে। ধরুন 30 জন কেন, বাংলা থেকে 300 জন এমপি বিজেপি পেল। সেই এমপিদের কাজটা কি হবে? এলাকায় এমপি হিসেবে কাজ করা, বিজেপির মিটিং মিছিল করা, পার্লামেন্টে গিয়ে ভাষণ দেওয়া, নাকি এমপি গুলোকে বন্দুক দিয়ে বর্ডারে লাইন করে দাঁড় করিয়ে দেবে বলুন তো? বর্ডার থেকে ওপর থেকে লোক ঢুকছে, সেটাকে আটকানোর জন্য বর্ডারে বিএসএফ রয়েছে, আর্মি অফিসার রয়েছে, টাওয়ার রয়েছে, বোমা রয়েছে, বন্দুক রয়েছে, গুলি রয়েছে, সৈন্যবাহিনী রয়েছে, সব রয়েছে। একটা দলে 18টা এমপি আছে বলে নাকি বর্ডার থেকে লোক ঢুকছে। যদি 12 জন এক্সট্রা এমপি পায়, 12 জন এমপিকে ওরা এক হাতে ডান্ডা আর এক হাতে লন্ডন নিয়ে অফিসে বার করে দেবে বর্ডারে, দিয়ে বলবে এবার থেকে যারা ওপর থেকে ঢুকবে ফেরিয়ে ফেরত পাঠাবে। ওরা মানুষকে গরু মনে করে না ছাগল মনে করে, যে এই কথাগুলো বলে এসে এবং ভাবে যে এই কথাগুলো শুনে মানুষদেরকে ভোট দেবে। একটা দল 18টা এমপি পেয়েছে, চাইলে ওরা বাংলাকে কি দিতে পারত, ওরা কি দিল বলুন তো? গত 10 বছরে কি 5 বছরে বাংলায় একটা নতুন জাতীয় সড়ক এখান থেকে চলে গেছে। আগে ছিল 34 নম্বর জাতীয় সড়ক, রায়গঞ্জ ডালখোলা ওদিক থেকে এসে এদিকে কলকাতা চলে গেছে। 34 নম্বর জাতীয় সড়কটাকে এখন নাম পাল্টে 12 নম্বর জাতীয় সড়ক করা হয়েছে। যে রাস্তা ছিল সেই রাস্তাই আছে, কিন্তু নতুন একটা 4 লেন হাইওয়ে, একটা 2 লেন হাইওয়ে রাজ্যকে, যাতে জাতীয় একটা সড়ক কেন্দ্রের টাকায় দিতে পারতো, ওরা দিয়েছে। একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গে হিল ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, সেই বিশ্ববিদ্যালয়কে অন্য যে কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দিতে পারতো চাইলে, ওরা দিয়েছে। একটা নতুন মনে করুন তাপবিদ্যুৎ প্রকল্প, এখানে একবার বলার সময় বলছিল এতগুলো নদী রয়েছে, ফারাক্কার মতো আরেকটা নতুন ব্যারেজ, একটা নতুন ভারী শিল্প, খড়গপুর আইআইটির মতো আরেকটা আইআইটি, ওদিকে ঝোঁকা আইআইএম এর মতো আরেকটা আইআইএম, একটা ইস্পাতের কারখানা, বড় কোনো একটা কারখানা, কোনো কিছু দিয়েছে বাংলাতে। একটা এইমস, যদি রায়গঞ্জে এইমসটা হতো আমরা চেহারা পাল্টে দিতাম উত্তর বাংলার। মোহাম্মদ সেলিম চেষ্টা করেছিলেন, জমি চিহ্নিত করেছিলেন, কেন্দ্র সরকারের স্যাংশন করা প্রকল্প। আজকে রায়গঞ্জে একটা এইমস হলে শুধুমাত্র রায়গঞ্জের মানুষের ভালো হতো তাই নয়, বালুরঘাট থেকে শুরু করে গঙ্গারামপুর, তপন থেকে শুরু করে ওইদিকে কোচবিহার, জলপাইগুড়ি, গঙ্গার ওপারে এই 6টা জেলার মানুষের অবস্থা পাল্টে যেত। চিকিৎসার জন্য আজকে যদি কাউকে একটা বড় অপারেশন করানোর জন্য একটা চিকিৎসার জন্য কলকাতায় যেতে হয়, খালি তার কলকাতায় চিকিৎসার খরচাগ্রস্ত না, সঙ্গে 1জন 2জন যাবে, 7 দিন 8 দিন 10 দিন ওখানে বাড়ি ভাড়া করে থাকো, একটা গেস্ট হাউস লজ ভাড়া নিয়ে থাকো, ঘর ভাড়া করে থাকো, সেখানে তার থাকার খরচা, খাওয়া দাওয়ার খরচা। দেখা যায় চিকিৎসা করানোর থেকে, চিকিৎসা করাতে যে যাবে পেশেন্টের সঙ্গে, তার থাকা খাওয়ার খরচা করাতে লোকের ভিটেমাটি বিক্রি হয়ে যায়। একটা বড় অপারেশন করিয়ে আসলো, 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে তার চেক আপের জন্য আবার এখান থেকে ট্রেনে করে সারা রাত জার্নি করে ওখানে যা চেক আপ করাতে। এই যে হয়রানি মানুষের, এই যে হেনস্থা, একটা এইমস হলে পাল্টে যেত চেহারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষমতা, বলে দিল এইমস হবে না তো এইমস হলো না, কেন্দ্রীয় সরকার এইমস করবে, জমি চিহ্নিত হয়ে আছে, রাজ্য সরকার চাইলেও হবে না চাইলেও হবে। কল্যাণীতে করেছে এইমস, আমাদের আপত্তির কিছু নেই, হতো কল্যাণীতে এইমস, আর একটা এইমস হতো, আমাদের কোনো আপত্তি নেই কল্যাণীতে এইমস হয়, কিন্তু রায়গঞ্জে হয়ে তারপর কল্যাণীতে হতো। ওখানে এমন এইমস করেছে, চিকিৎসা শুরু হওয়ার আগে চাকরি বিক্রি করে বিজেপির নেতার ওখানে জেলখানা হয়ে গেছে। আরে সুকান্ত মজুমদার 25 কোটি টাকা বছরে 5 কোটি টাকা করে 25 কোটি টাকা পায় একজন এলাকায় উন্নয়নের কাজ করার জন্য, টাকা খরচা করতে পারেনি বিজেপির রাজ্য সভাপতি।
বুঝতে পারি না ভদ্রলোক কি করতে আসেন। শিক্ষিত মানুষ, ভদ্রসভ্য মানুষ, আমার তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে চাই না, কিন্তু আছে কি করতে বলুন তো? হবেও লাগে না, যোগ্যও লাগে না, পার্টির ভেতর বার্তা পায় না। একটা দলের রাজ্য সভাপতি দুয়ানা দরকার নেই, শুভেন্দু অধিকারী যা করবে শুভেন্দু অধিকারীর পেছন পেছনে চাপাসি করে ঘুরে বেড়াতে হয়। ও একদিন ধরে বিজেপি করছে, শুভেন্দু দুদিন ধরে বিজেপিতে ঢুকে সুকান্ত মজুমদারের মাথায় বসে গেছে, পার্টির মধ্যে বার্তা পায় না। আরে বালুরঘাটের এমপি হিসেবে কাজটা করবে, সেই কাজ করতে পারে না, 25 কোটি টাকা খরচা করতে পারলো না। কারণটা কি? বলে রাজ্যের সরকার ভিডিও এসডিওর মাধ্যমে টাকা খরচা করতে দেয়নি। দেখুন, কথাটা হয়তো মিথ্যে নয়। রায়গঞ্জে যখন মোহাম্মদ সালিম এমপি ছিলেন, মুর্শিদাবাদে যখন বদরুদ্দোজা খান এমপি ছিল এর আগের বার, আমাদের ওই একই অভিজ্ঞতা হয়েছিল। কি 2011 থেকে 2014 আমাদের যারা যারা এমপি ছিলেন, এক অভিজ্ঞতা আমাদের হয়েছিল। আমাদের এমপিরা টাকা অ্যালট করেছে, বিভিন্ন প্রজেক্টে টাকা স্যাংশন করেছে, সেই টাকাগুলো মিউনিসিপ্যালিটির মাধ্যমে খরচা হবে, পঞ্চায়েতের মাধ্যমে খরচা হবে, বিডিও এসডিও টাকাগুলো অ্যালট করে টাকা অ্যালট না করে দিনের পর দিন ফেলে রেখেছে। আজকে সুকান্ত মজুমদার যে অজুহাত দিচ্ছে, যে বাহানা করছে, এক সমস্যা রায়গঞ্জে মোহাম্মদ সেলিমের ক্ষেত্রেও হয়েছিল। মোহাম্মদ সেলিম কি করেছিলেন জানেন? রাজ্যের সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকে দড়ি দিয়ে আদালতে টেনে নিয়ে গিয়ে ওই 25 কোটি টাকা, যে টাকা বরাদ্দ ছিল, যে টাকা খরচা করেনি রাজ্যের সরকার, খরচা করতে দেয়নি, সেই টাকার উপর রাজ্যের সরকারকে আদালতের নির্দেশে ইন্টারেস্ট দেওয়ানোর ব্যবস্থা করে মোট 27.5 কোটি টাকা, 25 কোটির বদলে 27.5 কোটি টাকা রায়গঞ্জে খরচা করেছিলেন মোহাম্মদ সেলিম, সিপিএমের এমপি হয়ে। আর 303 জন দলের একজন এমপি, দেশের সরকার চালায় যে দল, তার এমপি, সেই দলের একটা রাজ্যের সভাপতি, সে টাকা খরচা না করতে পেরে শিষ্টাচারের মতো করে বলে রাজ্য সরকার খরচা করতে দেয়নি, তাই আমি খরচা করতে পারিনি। তাহলে অপেক্ষা করছেন কেন? আপনি জানেন বিপ্লব মিত্রের মতো কদিন আগে আপনার দলে ছিল, এখন ফেরত চলে গেছে। আপনি যান সেরকম মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে যান। তৃণমূলের অফিসে গিয়ে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে বলুন, আমি দলে থেকে কাজ করতে পারছিলাম না, বিজেপি থেকে কাজ করতে পারছিলাম না, তৃণমূলে এসে গেছে, এবার থেকে ভালো উন্নয়ন করবো। যান গিয়ে তৃণমূলের পার্টি অফিস চলে যান। মানুষ আপনাকে ভোট দিয়ে যেতে, আপনি কেন্দ্রে ক্ষমতায় আছেন, আপনার এতগুলো এমপি রয়েছে, মোদী অমিত শাহ রয়েছে, তারপরে খরচা না করতে পেরে আপনি রাজ্যের সরকারের নামে ছিচকা দিনে গান গাইবেন, আর তাই শুনে লোকে দিনের পর দিন আপনাকে ভোট দেবে। কি কমবে লাগে বলুন তো? এরা আপনাদের বলি, ওরা যত ভোট এগিয়ে আসবে দেখবেন ওদের একটাই বক্তব্য প্রচারে, যবে থেকে ইন্ডিয়া জোট হয়েছে, এতগুলো বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে বিজেপির বিরুদ্ধে, ওদের একটাই প্রচার কি, যে আমাদের ভোট দেবেন, কেননা আমরা বিজেপি, আমরা একা ক্ষমতায় সরকার তৈরি করব। আমাদের মোদীজি আছেন, শক্তিশালী নেতা, জোয়ার নেতা, আর বিরোধী এতগুলো দল, ওদের এতগুলো নেতা, কে প্রধানমন্ত্রী হবে ঠিক নেই, কোয়ালিশন সরকার হবে, দুর্বল সরকার হবে, আমাদের এক পার্টি সরকার হবে, শক্তিশালী সরকার হবে। আপনাদের বলি, আমাদের যখন 2004-এ কোয়ালিশন সরকার হয়েছিল, আপনারা জিতিয়ে পাঠিয়েছিলেন বালুরঘাট থেকে, বাংলা থেকে 35 জন এমপিকে, বামপন্থী এমপিকে, গোটা দেশে 61 জন বামপন্থী এমপি জিতে কোয়ালিশন সরকারে অংশগ্রহণ করতেন, আমরা সমর্থন করেছিলাম সেই সরকারকে। প্রথম ইউপিএ সরকার কংগ্রেসের নেতৃত্বে আমাদের সমর্থনে তৈরি হয়েছিল। এরা বলে নাকি কোয়ালিশন সরকার, জোট সরকার, দুর্বল সরকার। 2004-এর ওই জোট সরকার ভারতের মানুষকে 100 দিনের কাজ দিয়েছিল, কোনো একা সরকার দেয়নি। জোট সরকার ভারতের মানুষের জন্য মনরেগা প্রকল্প করেছিল, 100 দিনের কাজ দিয়েছিল। জোট সরকার ভারতকে রাইট টু এডুকেশন, 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ দিয়েছিল, কোনো ওয়ান পার্টি সরকার, একা সরকার, এক পার্টির সরকার দেয়নি। জোট সরকার ভারতকে রাইট টু ইনফরমেশন, তথ্যের অধিকার জানার আইন দিয়েছিল। আজকে বিজেপির হাজার হাজার কোটি টাকার দুর্নীতি স্ক্যাম ছেড়ে দিন, যদি আপনার গঙ্গারামপুরে, আপনার তপনে, বালুরঘাটে তৃণমূলের একটা পঞ্চায়েতের কয়েক লাখ টাকা চুরিয়ে ধরা যায়, ধরা যাচ্ছে, ধরতে আমরা পারছি, কেননা রাইট টু ইনফরমেশনটা ছিল বলে আজকে আমরা পঞ্চায়েতে চিঠি লিখে, বিডিও এসডি অফিসে চিঠি লিখে টাকার হিসেবটা দিতে পারি, কাজের হিসেবটা দিতে পারি, সরকারি কাগজ বার করতে পারি। কোথায় 4টে রাস্তার টাকা স্যাংশন হয়েছিল, একটা রাস্তা হচ্ছে, কোথায় 3টে পুকুর কাটা ছিল, 2টো পুকুর কাটা হয়েছে, বাকি টাকা পঞ্চায়েত মেম্বার খেয়ে গেছে। আজকে তৃণমূলের একটা চুরি, একটা দুর্নীতি যদি ধরা পড়ে, ধরাটা পড়ছে, তার কারণটা হচ্ছে সেই দিন এই জোট সরকার লাইন করে দিয়ে গেছে। আদিবাসী মানুষের জন্য অরণ্যের অধিকারের আইন কোন এক পার্টি সরকার করেনি, আমাদের জোট সরকার করেছিল। আর এক পার্টি সরকার এসে কি দিল? 1200 টাকা দামের সিলিন্ডার, 200 টাকা দামের কেজি সর্ষের তেল, 115 টাকা দামের পেট্রোল, 105 টাকা দামের ডিজেল। গোটা পৃথিবীতে এখন কোন দেশ দেখাতে পারবেন না, ভারত ছাড়া, যেখানে 1 লিটার ডিজেলের থেকে 1 লিটার কেরোসিন তেল ডবল দামে বিক্রি হয়। কেউ দিল? মোদীর একা সরকার, এক পার্টির সরকার দিল। সেই এক পার্টি সরকারের ক্ষমতাটা বড়াই করে।
তাই আপনাদেরকে বলছি, আপনারা দেখেছেন ভারতের মানুষ তাদের অভিজ্ঞতায় দেখেছেন ছোট সরকারের চেহারা আর এক পার্টি সরকারের চেহারা। এক পার্টি সরকার বলে দিল নোট বাতিল তো নোট বাতিল। আমরা বলতে গেলাম ওই করে দুর্নীতি বন্ধ করা যাবে না, বরং দুর্নীতি আরো বাড়বে। আগে ছিল 500 টাকার নোট, তুমি করে দিচ্ছ 2000 টাকার নোট। মানে কি, আগে যে পরিমাণ ঘুষ দিতে একটা অ্যাটাচি কেস লাগতো, এখন একটা খামে করে সে ঘুষটা দিয়ে দেওয়া যাবে। 4টে 500 বদলে একটা 2000 টাকার নোটে ঘুষ দেওয়া যাবে। তখন বলে দিচ্ছিল এক পার্টি সরকার, ওদের হাতে ক্ষমতা আছে, সংখ্যা আছে, আমাদের সংখ্যা নেই। বলে দিল এরা দেশদ্রোহী, এরা চায়নার দালাল, পাকিস্তানের দালাল, তাই এইসব করছে। ভালো কথা, তোদের ভাই গভর্নমেন্ট আছে, তোদের মেজরিটি আছে, তোরাই সব বুঝিস। আমরা চায়নার দালাল, আমরা পাকিস্তানের দালাল, আরেকটু বেশি বললে বলতো এরা মঙ্গল গ্রহের দালাল, আমরা হয়ে গেলাম দালাল। 7 বছর যেতে না যেতে কি করলো, নিজের ভেলা থুতু নিজে চাটলোই নরেন্দ্র মোদী। 7 বছর যেতে না যেতে বলে দিল যে না 2000 টাকার নোটটা বার করেছিলাম আব্দুলি, সেটা বাতিল করে দিচ্ছি, সেপ্টেম্বর মাসের মধ্যে সবাই ব্যাংকে জমা দিয়ে দাও, 2000 টাকার নোট আমরা তুলে নিচ্ছি, আবার পুরোনো 1000 টাকার নোট ফিরিয়ে আনবো। তাহলে ভাই তুমি কার দালাল হলে? তোমার সংখ্যা ছিল বলে নোটটাকে বাতিল করলে, তখন আমরা বলতে গেলাম আমরা দালাল হয়ে গেলাম। আর সেই নোট তুমি তুলে নিলে, মাঝখান থেকে এতগুলো লোককে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে, এটিএম এর লাইনে দাঁড় করিয়ে মেরে ফেললো। তুমি কার দালালটা হলে? সকালবেলা ঘুমতে ঘুরতে বলে দিল কৃষি বিল পাস, তো কৃষি বিল পাস, সংখ্যা আছে, কেউ কিছু বলতে পারবে না। পার্লামেন্টে আলোচনা হলো না, কিচ্ছু হলো না, গায়ে চড়ে গলা চড়ে পার করে নিল। 1 বছর যেতে না যেতে আবার নিজের ফেলা থুতু নিজে কাটলো এক পার্টির গভর্নমেন্ট। 1 বছর পরে এসে বলে দিল না যা বলেছিলাম 1 বছর আগে ভুল বলেছিলাম, 3টে কৃষি বিল ফেরত নিয়ে নিচ্ছি। মাঝখান থেকে কি করলো? পাকিস্তানের সঙ্গে কার্গিলের যুদ্ধে এতজন মারা যায়নি যতজন কৃষক 1 বছরের মধ্যে পাঞ্জাবে হরিয়ানা একটি কৃষি সীমান্তে দাঁড়িয়ে প্রাণ দিয়ে দিল কৃষি বিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। কেন মরলো এতগুলো মানুষ অবগত? তোমার এক পার্টি গভর্নমেন্ট, এই তোমার গভর্নমেন্টের জোর, এই তোমার গভর্নমেন্টের ক্ষমতা। তুমি দেশের কৃষককে দাঁড় করিয়ে রাস্তায় মেরে ফেলতে পারো, 700 জন কৃষকের চিঠা চালাতে পারো, এই তোমার এক পার্টি গভর্নমেন্টের ক্ষমতা। এই এক পার্টি গভর্নমেন্টের দৌড় আপনাদের দেখা হয়ে গেছে। আমরা বলছি এই কোয়ালিশন সরকারকে, জোট সরকারকে আপনারা সুযোগ দিন। যদি আমরা জিতে হতে পেরেছি, যদি বামপন্থীরা এখান থেকে জিতে গেছেন, আপনাদের সমর্থনে, আপনাদের আশীর্বাদ। আমরা খালি, আপনারা জানেন, আমরা জিতলে তৃণমূলের মতো, বিজেপির মতো ভাই ভাইপো, ছেলে মেয়ে, নাতি নাতির জন্য সম্পত্তি বানাই না। যদি বামপন্থীরা জিতে গেছে, যদি আমরা জিতে গেছি, এর আগের বার আমরা 100 দিনের কাজ চালু করেছিলাম, মনরেগা চালু করেছিলাম। সেই টাকা তৃণমূল বিজেপি খেয়ে বন্ধ করেছে। মনরেগার কাজ যদি কাজ করে, হাতে টাকা পায় না এখন। এইবার আমরা জিতে গেলে, যদি আমরা সরকারে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, যদি সরকারে অংশগ্রহণ, সরকারের যারা সুযোগ নাও পায়, যদি আমাদেরকে বিরোধী আসনেও পার্লামেন্টে বসতে হয়, তাহলে বামপন্থী এমপি এখান থেকে জিতে যাবেন। মানে পার্লামেন্টের ভেতরে সরকারে যোগ দিতে পারলে সরকারের ভেতরে গিয়ে আমরা লড়াই করবো। আগের বার 100 দিনের কাজ চালু করা হয়েছিল, 100 দিনের কাজকে এবার বাড়িয়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়ে 100 দিনকে 200 দিন করতে হবে, এবং তারপর সামনের বছর ভোট আসার আগে 200 দিনের কাজকে বাড়িয়ে 365 দিন কাজ দিতে হবে। মনরেগা প্রকল্পের কাজের দিনের সংখ্যা 100 থেকে বাড়িয়ে বছরে 365 দিন মানুষকে কাজ দিতে হবে মনরেগা। এবং খালি তাই নয়, কাজ করার 1 মাসের মধ্যে যে কাজ করবে তার টাকা অ্যাকাউন্টে জমা পড়বে। আর যদি বামপন্থীরা জিতেছি, কোন তৃণমূলের নেতার বাপের ক্ষমতা হবে না আপনার কাছে গিয়ে বলে আসবে তোমার অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা জমা পড়েছে, এবার তোমার পাসবই আমাদেরকে দাও, টাকা তুলে তোমাকে 2000 টাকা দিয়ে বাকি টাকা আমরা রেখে দেবো। কোন তৃণমূল নেতার বাপ ঠাকুর তার ক্ষমতা হবে না যদি আমরা বামপন্থীরা জিতেছি। এই কাজ করার জন্য আপনারা আমাদেরকে জিতিয়ে পাঠান। এর আগের বার আমরা 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করতে পেরেছিলাম, যা জ্যোতি বসু করেছিলেন বাংলায়, তা গোটা ভারতে চালু হয়েছিল ইউপিএ সরকারের আমলে। এইবার সুযোগ পেলে 12 ক্লাসটাকে এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন স্তর পর্যন্ত করা হবে। অবৈতনিক শিক্ষা, গোটা দেশের ছেলে মেয়েরা গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার, মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে। এই নিয়ম আমরা করবো। 2 নম্বর কথা, 650 টাকা দৈনিক মজুরি। 650 টাকা দৈনিক মজুরির সিদ্ধান্ত একমাত্র দেশের একটা রাজ্য আছে, কেরালা। 650 টাকা দৈনিক মজুরি দেওয়া হয়। কেরালা ছাড়া কোনো দেশে এই মজুরি দেওয়া হয় না। জিতে গেলে কেন্দ্রের সরকার আইন করবে 650 টাকা দৈনিক মজুরি গোটা দেশে চালু হবে। 4 নম্বর, দেখুন, আদালত রায় দিয়েছিল, অযোধ্যায় মন্দির তৈরি হয়েছে, যার সেই রায় পছন্দ হয়েছিল তিনিও মেনে নিয়েছেন, যার রায় পছন্দ হয়নি তিনিও মেনে নিয়েছেন, কেউ মন্দির আটকাতে যায়নি। কিন্তু আপনারা জানেন যে আদালত অযোধ্যায় মন্দির তৈরি করার রায় দিয়েছিল, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে সম কাজে সম বেতনের রায় দিয়েছিল। আজকে
আদালতের রায় মেনে অযোধ্যায় মন্দির উদ্বোধন হয়ে গেল। মোদীর 303 জন এমপি চাইলে সম কাজে সম বেতন চালু করাতে পারতো না? আজকে সরকারি চাকরি বলুন, বেসরকারি চাকরি বলুন, পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই। চাকরি মানেই কন্ট্রাকচুয়াল। আপনি পুলিশে যাবেন সিভিল ভলেন্টিয়ার, স্কুলে যাবেন প্যারা টিচার, কলেজে যাবেন প্রফেসরের বদলে অ্যাসিস্ট্যান্ট গেস্ট প্রফেসর, গেস্ট লেকচারার, ব্যাংকে যান, রেলে যান, পোস্ট অফিসে যান, বিএসএনএল যান, যেখানে যাবেন কন্ট্রাকচুয়াল করবেন। প্রাইভেট চাকরি কন্ট্রাকচুয়াল, কোনো চাকরির কোনো নিরাপত্তা নেই। আজ কাজ আছে তো কালকে কাজ নেই। 5,000 টাকা 7,000 টাকা দিয়ে একটা লোককে কাজ করানো হয়, কোনো ছুটি ছাড়া কিছু নেই। কবে ছাড়াই হয়ে যাবেন কোনো ঠিক নেই। শরীর খারাপ হলে চিকিৎসা সুযোগ নেই, কিচ্ছু নেই। চাইলে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের রায় মেনে সম কাজে সম বেতনের আইন চালু করতে পারতো। সেই রায়, ওই রায়ের কপি পোকা মাকড় ইঁদুরে কাটছে সরকারের ঘরে। ওই রায় চালু হলো না, ওই আইন বলবৎ হলো না। আমরা জিতে গেলে প্রথম কাজ হবে মন্ত্রিসভার মিটিং থেকে সিদ্ধান্ত বানানো, সম কাজে সম বেতনের আইন দিতে হবে। আপনি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আরএসপি, বিজেপি, জনতা দল, আপনি যে পার্টি করুন না কেন, আপনার চাকরি পার্মানেন্ট হবে, আপনার কাজ পার্মানেন্ট হবে, স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আপনাকে আনা হবে। এই কাজগুলো আমরা বামপন্থীরা করতে চাই। এই কাজগুলো করার জন্য আপনারা জিতিয়ে আমাদেরকে আশীর্বাদ করে পাঠান। এবং দেখুন, আমার শেষ